আমাদের এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। এই সরকারের প্রতি আহ্বান, আপনারা যদি প্রকৃত অর্থে এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করেন, এই শহীদদের রক্তকে ধারণ করেন, এই ঋণের উপর যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে এইসব সুপার আওয়ামী লীগকে কোনো জায়গায় স্পেস দেয়া যাবে না। আপনারা যদি স্পেস দেন তাহলে বুঝবো আপনারা আওয়ামী লীগের সাথে আতাত করেছেন, আওয়ামী লীগের এসালমের টাকা আপনারা আতাত করে নিয়েছেন। এটা যদি আমরা এইরকম করে চলতেই থাকে তাহলে আমরা বলবো জাতিকে, যারা মানুষকে ওয়াদা দিয়েছে সৎ দক্ষ ইনসাফের নাকি বাংলাদেশ গড়বে, সবার আগে বাংলাদেশ গড়বে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে, তারা আবার তলে তলে আওয়ামী লীগের টাকার সাথে লেনদেন করে, তাহলে জনগণ আপনাদেরকে রিজেক্ট করবে। জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড়াবেন না। এই জুলাই আপনার আমার সবার বৈধতা, এই সরকারের বৈধতা। তাই আহ্বান জানাবো, আসুন জুলাই গণহত্যার বিচার করি, সীমান্ত সুরক্ষা করি, মানুষকে ন্যায্য মূল্যে সার বীজ সব ধরনের জিনিস, গ্যাসের দাম কমাই, ইলেকট্রিসিটি দেই, মানুষকে শান্তিতে থাকতে দেন। আমরা আর হাসিনা যুগের স্টাইলের কোনো ধরনের বাংলাদেশ দেখতে চাই না। সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম। জনাব সার্জিস আলম। বাংলাদেশের এই অনিন্দ্য সুন্দর শহর রাজশাহীর শহীদ মিনারের এই মুক্ত পথে আপনাদের সামনে আমাদের জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। সামনে উপবিষ্ট সম্মানিত এনসিপির শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, 2024 সালের জুলাই অভ্যুত্থানের পরে আমরা প্রায় 2 বছর পার করছি। এই 2 বছরে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি, এখন বিএনপি সরকার দেখছি। কিন্তু আপনারা একটু চিন্তা করেন, ওই 24 জুলাই অভ্যুত্থানের যে রণক্ষেত্র ছিল আমাদের এই রাজশাহী, সেই রণক্ষেত্রে জীবনের মায়া ত্যাগ করে পরিবারের কাছে বিদায় নিয়ে 5ই আগস্ট যখন আপনি রাজপথে নেমেছিলেন, সেই রাজপথ থেকে যখন শুনতে পেলেন হাজারের অধিক মানুষকে খুন করা গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তখন আকাশের দিকে তাকিয়ে এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলেন, 2 বছরে কি সেই স্বপ্নগুলোর বাস্তবায়ন হয়েছে? আমরা কি কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছি? আমরা পাইনি। সম্মানিত উপস্থিতি, বিএনপি ক্ষমতা এসেছে 4.5 মাস হয়েছে। আমরা যদি বলা শুরু করি অন্তত 100টা সমালোচনা করতে পারবো যেগুলোর বিরুদ্ধে বিএনপির বলার কিছুই নাই, কারণ তারা এই কাজগুলো করেছে। 4.5 মাসে বিএনপি প্রায় 70,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে এই সরকার। বিএনপি বলার কিছু নাই। বিএনপি আগের ওই ব্যাংক চোরদেরকে আবার ব্যাংক ফিরিয়ে দেওয়ার জন্য ব্যাংক রেজুলেশন আইন বাস্তবায়ন না করার পায় তারা শুরু করেছিল। যখন আইএমএফ তাদেরকে লোন দিচ্ছিল না, আবার সেটা সংস্কার করার উদ্যোগ নিয়েছে। তার মানে এই ব্যাংক সংস্কার না করার পায় তারা করেছিল এই বিএনপি। বিসিবির মতো একটা ক্রিয়া প্রতিষ্ঠানে নিজেদের সন্তান, পরিবার, আত্মীয় স্বজন, যত ধরনের লোকবল আছে তাদেরকে বসিয়ে
সেখানে আরেকটা পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই বিএনপি। তাদের 31 দফাকে অমান্য করে জেলা এবং বিভাগীয় শহরগুলোতে প্রশাসক বসিয়ে নিজেদের 31 দফার সাথে প্রতারণা করেছে এই বিএনপি। জুলাই অভ্যুত্থানের পরে মানবাধিকার কমিশন, দুদকের যে সংস্কার কমিশন অধ্যাদেশ, আরো এই ধরনের গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো, সেগুলো আইনে পরিণত না করে প্রতারণা করেছে এই বিএনপি। আপনারা প্রত্যেকটা জায়গায় যান, স্বজনপ্রীতির সর্বোচ্চ দৃষ্টান্ত প্রত্যেকটা জায়গায় প্রশাসনে, পুলিশে, সচিব থেকে ডিসি, এসপি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চালু করেছে আবার বিএনপি। আমরা দেখি দুদকে মামলা চলে, এই ধরনের ব্যক্তিরা ডিসি হয়ে যায়, কিন্তু সারওয়ার হোসেন যখন তাদের লুটপাট করা বন্ধ করে দেয়, তখন তাকে ডিসি থেকে স্ট্যান্ড রিলিজ দিয়ে দেওয়া হয়। আমরা নতুন এক খেলা দেখছি তাদের জায়গা থেকে। প্রত্যেকটা জায়গায় গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপি তার আগে যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ যত না কাজ করেছে তার চেয়ে বেশি চুরি করেছে। আমরা তার কথাকে সমর্থন জানাই, কিন্তু আমরা বিএনপির কাছে জানতে চাই, যারা কাজের চেয়ে চুরি বেশি করলো বিগত 4.5 মাসে, ওই চোরের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা তাদের কাছে জানতে চাই, খাল খননের নামে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নতুন যে আরেকটা আপনাদের নেতা কর্মীরা লুটপাটের, চাঁদাবাজির রাজত্ব শুরু করেছে, সেটার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? নিউজের রিপোর্টে যান, কয়েকদিন আগে যমুনা টিভির রিপোর্ট দেখলাম, আমার নিজের জেলায় যত টাকা বাজেট তার অর্ধেক টাকা লুটপাট হয়ে গিয়েছে। কালভার্ট হওয়ার কথা, কালভার্ট নাই। খাল খনন করার কথা, খাল খনন হয় নাই, কিন্তু সকল টাকা লুটপাট করা শেষ হয়ে গিয়েছে। আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা যে নতুন পলিসি শুরু করেছেন, এই পলিসির পূর্বের সাথে আমরা তেমন কোনো পার্থক্য দেখি না। পার্থক্য শুধু একটা জায়গায় দেখি, আগে প্রধানমন্ত্রী ছিলেন আমাদের একজন নারী, আরেকজন বর্তমানে প্রধানমন্ত্রী পেয়েছি আমরা পুরুষ, কিন্তু আমরা সেই পুরাতন সিস্টেমের একই চর্চা দেখি। পার্থক্য আরেকটা জায়গায় দেখি, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আমাদের সামনে বিনয়ীভাবে আসেন, তিনি সাধারণ পোশাক পরেন, তিনি ট্রাফিকের সিগন্যালে দাঁড়িয়ে যান, তিনি ছোট গাড়ি বহর নিয়ে যান। এই প্রত্যেকটা জিনিস ভালো, কিন্তু এই ভালো দিয়ে আমি কি করব যখন আমি দেখি সরকারি সকল সুযোগ সুবিধা শুধুমাত্র বিএনপির নেতা কর্মীদেরকে দেওয়া হয়। আমার এখানে মা বোন ভাইরা অনেকে আছেন, সারা দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছেন, যারা গরিব, যারা দুস্থ, তারা কার্ডটা পায় না শুধুমাত্র এই কারণে যে তারা ভোটটা দেওয়ার সময় ধানের শীষে ভোটটা দেয় নাই। তাহলে বিএনপিকে উত্তর দিতে হবে, বিএনপি কি শুধু ধানের শীষের সরকার, নাকি বিএনপি এই বাংলাদেশের সরকার? আমরা এবার একটু ভিন্ন একটা জায়গায় যেতে চাই। আমাদের এই পরিবর্তনটার জন্য আমরা যারা সাধারণ ভোটার আছি, নাগরিক আছি, আমাদের একটা পরিবর্তন লাগবে। আমাদের চিন্তা এখনো যখন আমরা গ্রামে যাই, আমরা চিন্তা করি আমার দাদা এই মার্কায় ভোট দিয়েছে, আমার বাবা এই মার্কায় ভোট দিয়েছে, আমার পরিবার ওই দল করত, আমি যদি ওই দল না করি, ওই মার্কায় ভোট না দিই, আমার তো মান সম্মান মনে হয় থাকবে না। এই যদি হয় আমাদের চিন্তা, আমার দাদা যে মার্কায় ভোট দিয়ে জুলুমের শিকার, আমার বাপ যে মার্কায় ভোট দিয়ে নির্যাতনের শিকার, ওই একই মার্কায় যদি আমার ভোট দিতে হয়, তাহলে আমার তো জুলুমের শিকার হইতে হবে। তাহলে এই দেশের পরিবর্তন হবে কিভাবে? এই জন্য আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, বাংলাদেশটা পরিবর্তন হওয়ার জন্য আমরা প্রত্যেকটা যারা মানুষ আছি, যারা আমরা নিজেদেরকে সাধারণ নাগরিক মনে করি, আমাদের চিন্তায়, মননে, মগজে এই জায়গায় পরিবর্তনটা সবার আগে জরুরি। আমরা যদি নিজেদের বিবেককে, আমাদের বিবেক বোধকে একটা দলের কাছে বিক্রি করে দেই, একটা মার্কার কাছে ইজারা দেই, কিছু ব্যক্তির দাসত্ব করি, তাহলে তো এই বাংলাদেশের পরিবর্তন সম্ভব না। এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের এখন পার্থক্য করতে হবে, কে কত বড় পরিবার থেকে এসেছে, কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। এটা যে দিয়ে যদি নেতা নির্বাচন করি, তাহলে আমরা আরেকটা স্বৈরাচার তৈরি করার পথ করে দিচ্ছি। রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ যদি সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে পারে, অনার্স পড়ুয়া আব্দুল হান্নান মাসুদ যদি
ওই হাতিয়ার মতো একটা প্রত্যন্ত দ্বীপ থেকে গিয়ে ওই সংসদে প্রতিনিধিত্ব করতে পারে, কৃষকের ছেলে, কৃষক পরিবার থেকে উঠে আসা আতিক মুজাহিদ যদি ওই সংসদে গিয়ে আমাদের প্রতিনিধিত্ব করতে পারে, তাহলে নতুন করে রাজনীতিতে আসা তরুণ প্রজন্মের প্রতিনিধি মোবাশ্বের আলীরা কেন মেয়র হতে পারবে না? সংগ্রামী রাজশাহীবাসী, সময় পরিবর্তনের, আমরা যদি সাহস করে পরিবর্তনের পক্ষে ভোটটা না দিতে পারি, দালালি থেকে বের না হতে পারি, বিবেক বেঁচে দেয়া থেকে, দাসত্ব থেকে নিজেদেরকে বের করে না আনতে পারি, তাহলে এই সিস্টেমের কোনোদিন পরিবর্তন হবে না। আমার এখানে মায়েরা আছেন, বোনেরা আছেন, ভাইরা আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, একটা জিনিস মনে রাখবেন, আমরা অনেক পেশায় থাকতে পারি, কিন্তু একটা পচা সিস্টেম যদি থাকে, সেই পচা সিস্টেমে আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি শেষ হয়ে যায়, আমার আপনার সন্তান, আগামীর প্রজন্ম ওই পচা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পার পাবে না। আমরা যদি ওই পুরাতন বন্দোবস্তের মধ্যে থাকি, এই সরকারি অফিস আদালত, থানা থেকে হাসপাতাল, ভূমি অফিস থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীর কাছে আমরা যদি যাই, যদি আগের সিস্টেম থাকে, আবার ওই টাকা ছাড়া কোনো কাজ হবে না। আমার আজকে পাওয়ার আছে, আমি পাওয়ার খাতায় কাজ করে নিলাম, যেদিন পাওয়ার থাকবে না ওই সিস্টেম আপনাকে 2 টাকারও মূল্য দিবে না। তাহলে তো আমাদের ওই সিস্টেমটার পরিবর্তন করতে হবে, তাহলে তো আমাদের মানুষগুলোর পরিবর্তন করতে হবে। আমরা আপনাদের কাছে ওই আহ্বান নিয়ে এসেছি। আমরা আপনাদের কাছে বলতে চাই, আমরা অনেকে আপনাদের সন্তানের বয়সী, অনেকে হয়তো ভাইয়ের বয়সী, আমরা আপনাদের এই ভোটটাকে আমানত মনে করি, এই সমর্থন ভালোবাসাটাকে আমানত মনে করি। ওই জুলাই অভ্যুত্থানে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যত বাহিনী ছিল, অন্যায় অত্যাচার যা ইচ্ছা তারা করার চেষ্টা করেছে। নাহিদ ইসলামের শরীরের ওই রক্তাক্ত দগদগে দাগগুলো এখনো আমরা ভুলতে পারি নাই। আমরা কথা দিচ্ছি, স্বৈরাচারী শেখ হাসিনার সামনে আমরা যেভাবে মাথা নত করি নাই, আগামীর কোন পুরাতন বন্দোবস্তের কাছে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আহ্বান করি, আমরা একটা নতুন লড়াই নেমেছি। 24 জুলাই প্রথম দিন আমরা একসাথে প্রোগ্রামের জন্য বসেছিলাম 12 থেকে 15টা ছেলে মাত্র। পরের দিন 200-300 ছিল। 36 দিনের পরিক্রমায়, ন্যায় ও ইনসাফের লড়াইয়ে আপনাদের রাজপথে নেমে আসার মধ্য দিয়ে ওই 12 জনের মিছিল কোটি মানুষের মিছিলে 5 আগস্টে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি, আপনারা যদি আমাদেরকে দোয়া করেন, সমর্থন করেন, তাহলে আমাদের আজকের এই 1000 জনের মিছিল একদিন কোটি মানুষের মিছিলে এই রাজশাহীতে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা সেই মিছিলের অগ্রভাগে এই পরিবর্তনের লড়াইয়ে, ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা মোবাশ্বের আলী রাজ ভাইকে দেখতে চাই ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, বিএনপি সরকারের কাছে আহ্বান জানাই, অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন দিচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু মনে রাখবেন, প্রশাসনকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, পেশি শক্তির প্রয়োগ করে, কালো টাকার ব্যবহার করে, আওয়ামী লীগের সাথে ইন্টারনালে আঘাত করে যেভাবে ওই নির্বাচনকে আপনারা প্রভাবিত করে বিজয় লাভ করেছিলেন, আগামী স্থানীয় নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসন কেউ যদি মনে করে আমাদের একটা ভোটের অধিকার, একটা ভোট গণনায় বিন্দু মাত্র এদিক ওদিক হবে, আমরা বলে দিচ্ছি স্থানীয় নির্বাচনে যেই হাত এটা করার চেষ্টা করবে সেই হাত আর থাকবে না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলি, আমাদের ভোটের অধিকার আমাদেরকে বুঝে দিতে হবে। জুলাই সনদ গণভোটের রায় আমাদের বুঝে দিতে হবে। আমাদের যে বিদ্যুতের লোডশেডিং সেটা বন্ধ করে বিদ্যুতের সাপ্লাই দিতে হবে। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমার সীমান্তে পুশিন প্রতিরোধ করতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আমার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা নিয়ন্ত্রণ করতে হবে। এবং পরিশেষে শুধু একটা কথা বলবো, আওয়ামী লীগের যেখানে জন্ম হয়েছে জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সেখানে তার দাফন হয়েছে। যে দাফন হয়ে যায়, দাফন হওয়ার পর ওই কবরস্থানে গেলে শুধুমাত্র কঙ্কাল খুঁজে পাওয়া যায়। আমরা আগামীর বাংলাদেশে শুধুমাত্র ওই গণহত্যাকারীদের, হাসিনার, আওয়ামী লীগের কঙ্কালগুলো ঝুলন্ত অবস্থায় দেখতে চাই। এর অন্যথায় কিছু হলে
বিএনপি এর দায় কোনোদিন এড়াতে পারবে না এবং এর ফল বিএনপিকে ভোগ করতে হবে। তারেক রহমান যেন ভুলে না যান, তারেক রহমান কিন্তু স্বেচ্ছায় লন্ডনে যান নাই। দেশের এবং দেশের বাইরের কারা তারেক রহমানকে অসুস্থ বানিয়ে লন্ডনে পাঠাতে বাধ্য করেছিল, আমরা আশা করছি জনাব তারেক রহমান সেটা ভুলে যান নাই। আমরা আশা করছি জনাব সালাউদ্দিন আহমেদ সেগুলো ভুলে যান নাই। আমরা বিশ্বাস করি এই রাজশাহী সারা দেশের হাজার হাজার লক্ষ লক্ষ নির্যাতিত, নিপীড়িত, গুমের শিকার, মিথ্যা মামলায় জেল খাটা বিএনপির নেতাকর্মী সেগুলো ভুলে যান নাই। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই ইনসাফের লড়াই চালিয়ে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভাই মোবাশ্বের আলী রাজ ভাইকে এই রাজশাহীর আগামীর কর্ণধার মেয়র হিসেবে আপনাদের দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি। এই রাজশাহীতে কোনো ভাই আছে? রাজশাহীর আগামীর কোন নেতা আছে? আমার বস্তিবাসীর কোন নেতা আছে? শহরের কোন নেতা আছে? মা বোনদের কোন নেতা আছে? আমাদের বাবা চাচাদের কোন নেতা আছে? রিক্সাওয়ালাদের কোন নেতা আছে? অটো ভাইদের কোন নেতা আছে? সেই নেতা জোরে বলি এনসিপির, জোরে বলি রাজশাহীতে মহানগরে জিতে যাবে। প্রার্থী ভালো, প্রার্থী ভালো, রাজপথের বিপ্লবের ইনশাআল্লাহ জোরে বলি সবার সেরা নতুন মুখ ইনশাআল্লাহ। ইনকিলাব, ইনকিলাব, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, অ্যাকশন, অ্যাকশন, রাজশাহীর অ্যাকশন।